আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়তেছিলাম আর লাস্ট ক্লাসে শেষ করছিলাম হচ্ছে তাপ ইঞ্জিন দিয়ে। কার্নোট চক্র, তাপ ইঞ্জিন এইসব দেখছিলাম, তাপ ইঞ্জিনের দক্ষতা এইসব দেখছিলাম। আজকে আমরা ওই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্ররই ওই যে আরেকটা যে প্রয়োগ ছিল আর কি, যে আমরা আহ, নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার দিকে যদি তাপের প্রবাহ ঘটাইতে যাই, মানে উল্টাটা করতে যাই, বাইরে থেকে যে শক্তি দেওয়া লাগে, মানে আমরা অ্যাকচুয়ালি আজকে রেফ্রিজারেটর বা ফ্রিজ কিভাবে কাজ করে সেটা একটু দেখব। ফ্রিজের নর্মালি কার্যপ্রণালী কখনো আসে না পরীক্ষায়, যে কার্যপ্রণালী বর্ণনা করে এরকম কিছু আসবে না। মাঝে মাঝে এটা থেকে অবজেক্টিভ আর ছোট কিছু কোশ্চেন আসে। সো আমরা জাস্ট একবার ফ্রিজ কিভাবে কাজ করে সেটা দেখে, সেটা বুঝে, তারপর আমরা এইটার যে ওই ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা, মানে যেটা দিয়ে ছোট ম্যাথ আসতে পারে সেটা একটু দেখবো। মানে সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না এই টপিকটা। ওকে। সো নরমালি আমাদের যে ফ্রিজের মধ্যে যে ব্যাপারটা হয়, ফ্রিজের মধ্যে হচ্ছে তাপের উল্টা প্রবাহ ঘটে। মানে আমরা তাপ ইঞ্জিনে পড়ছিলাম যে আহ, উচ্চতর তাপ উৎস থেকে, আই মিন টি অন তাপমাত্রার যে উচ্চতর তাপ উৎস ছিল সেটা থেকে কিউ অন পরিমাণ তাপ নিয়ে ওই কাজ করত ইঞ্জিনটা, বা ওই কার্যনির্বাহক বস্তুটা কাজ করত, তারপরে T2 তাপমাত্রা, নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ ছেড়ে দিত, এরকম ছিল ব্যাপারটা। সো আমি একটু লিখি এই জায়গা, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরের কার্যনীতি। সো এই ক্ষেত্রে আমাদের যে তাপ ইঞ্জিনের যে চিত্রটা ছিল ওটা এরকম ছিল, যে এটা ছিল হচ্ছে টি অন তাপমাত্রার তাপ উৎস, তাপ উৎস, তারপরে ছিল কার্যনির্বাহক বস্তু, কার্যনির্বাহক বস্তু, আর তারপরে ছিল হচ্ছে তাপগ্রাহক, এরকম ছিল। ওকে, ওই ক্ষেত্রে এরকম অবস্থা ছিল। আমি এটা কিন্তু হিট ইঞ্জিনের, তাপ ইঞ্জিনেরটা লিখছি। এটার তাপমাত্রা ছিল টি1, এটা ছিল টি2, এবং এইখান থেকে কিউ1 পরিমাণ তাপ নিত কার্যনির্বাহক বস্তু, কিউ2 পরিমাণ তাপ ছেড়ে দিত, আর সে যে কাজে রূপান্তর করতো সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস ছিল কিউ1 মাইনাস কিউ2। এটা ছিল তাপ ইঞ্জিনের জন্য। আর ইসের ক্ষেত্রে আমাদের এই রেফ্রিজারেটরের ক্ষেত্রে বা ফ্রিজের ক্ষেত্রে আমাদের এখানে উল্টা ব্যাপারটা ঘটবে। একটু ওয়েট। একটা মেসেজ আসছে, একটু চেক করে নিই দাঁড়া। ওকে, সো এইখানে উল্টা ব্যাপারটা ঘটবে। এখন হচ্ছে যেখান থেকে তাপ নিবে ফ্রিজের ক্ষেত্রে, ফ্রিজের ক্ষেত্রে আমরা ভিতর থেকে, আই মিন ঠান্ডা জায়গা থেকে তাপ নিয়ে বাইরে যে তাপ ছেড়ে দিচ্ছে, মানে ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে বাইরের পরিবেশ আরো গরম, সেইখানে তাপ ছেড়ে দিচ্ছে, উল্টা তাপের প্রবাহটা হচ্ছে। তাইলে এবার এই টি2 হচ্ছে, এবার এটা হচ্ছে তাপ উৎস, তাপ উৎস, আর এটা হচ্ছে তাপগ্রাহক, এটা হচ্ছে তাপগ্রাহক, আর তাপের প্রবাহটা এবার উল্টা। এবং এই ক্ষেত্রে টি1 আগের বারের মতোই, টি1 আর টি2, টি1টা বড় টি2-র চেয়ে। সো এইবার এই ঠান্ডা বস্তু থেকে তাপ নিচ্ছে, সো এটাকে এখন পর্যন্ত আমরা ওই কিউ2 দিয়েই রাখলাম। আর এখানে তাপ ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে কিউ1 পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে। ওকে, তো এই উল্টা প্রবাহ যদি ঘটাইতে চাই, যে ঠান্ডা বস্তু থেকে তাপ নিয়ে গরম বস্তুর দিকে তাপ ছেড়ে দিবে, এরকম যদি হয়,
উল্টাটা ঘটাইতে চাইলে আমরা ওই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে পড়ে আসছিলাম যে বাইরে থেকে শক্তি দিতে হয়, এটা স্বতঃস্ফূর্তভাবে হয় না। এবং ফ্রিজেও আমরা ওই যে কারেন্ট ইউজ করতেছি আর কি, বিদ্যুৎ শক্তি ব্যয় করে এই ব্যাপারটা ঘটাচ্ছি, বাইরে থেকে শক্তি ব্যয় করতেছি। তার মানে এবার সিস্টেম নিজে কাজ করবে না, সিস্টেমের উপরে কাজ করতে হবে। তার মানে এখানে আমাদের বাইরে থেকে কাজ করতে হবে, আগেরবার ও নিজে কাজ করছিল। তার মানে এইবার যদি আমরা টোটাল সমীকরণটাকে লিখি, এরকম দাঁড়াচ্ছে যে এই মানে এটাও একটা শক্তি, মানে জুল, কাজের একক জুল, এই শক্তি জুল। তার মানে এই দুইটা যোগফল এইটা সমান হচ্ছে। ওকে, সো এই দুইটা মিলে এটা সমান হচ্ছে, মানে এইবার এরকম লেখা যায় চিত্রটা থেকে, Q2 প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে Q1। এটা যদি কেউ না বুঝে থাকে আমি বুঝাচ্ছি একটু। যদি ওই যে শক্তির নিত্যতা সূত্র ইউজ করি, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, তাহলে এটার মধ্যে কত শক্তি পাঠাইছি Q2 পরিমাণ আর ডাব্লিউ পরিমাণ, তাহলে বের হয়ে আসছে যেটা, সেটা ওই দুইটা সমান হবে। সো এইখান থেকে এটা লেখা যায় Q2 প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু Q1, মানে যে পরিমাণ শক্তি ঢুকতেছে বের হয়ে যাচ্ছে ওই পরিমাণ শক্তি, এরকম একটা ব্যাপার। মানে শক্তির নিত্যতা সূত্র যদি খাটাই, তাহলে এখান থেকে ডব্লিউ ইকুয়ালস টু আসতেছে Q2 Q1 মাইনাস Q2। তাইলে এই যে ইসের ক্ষেত্রে, আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই ব্যাপারটাকে এইভাবে লেখা যায়। এবার এই ক্ষেত্রে উল্টা তাপের প্রবাহ ঘটে। আর এই ক্ষেত্রে যদি আমরা ওই যে চক্রের কথা যদি চিন্তা করি, যেটা আমাদের হিট ইঞ্জিনের ক্ষেত্রে যে চক্রটা পাইছিলাম, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যে গ্রাফটা আঁকছিলাম, সেখানে কার্নোট চক্রের মধ্যে যেটা দেখছিলাম যে পি বনাম ভি গ্রাফটা যেটা আঁকছিলাম আর কি, এটা এরকম হয়েছিল যে আগে এই বরাবর যদি এটা এ বি সি ডি দেই, এ বি বরাবর, তারপরে বিসি, তারপর সিডি, এভাবে চক্রটা আসছিল। এটা ছিল কার্নোট চক্র বরাবর। এবার এই ক্ষেত্রে উল্টাটা হবে, এবার উল্টাটা হবে, এই অ্যারোগুলা চেঞ্জ হয়ে যাবে ফ্রিজের ক্ষেত্রে। আমি ভিডিও দেখে ফ্রিজের পুরো কার্যনীতিটা ব্যাখ্যা করব। তাহলে আমাদের পরীক্ষায় শুধুমাত্র এই ইয়াটুকু জানলেই চলবে আর কি, যে ফ্রিজের ক্ষেত্রে যে ব্যাপারটা উল্টা, শক্তির প্রবাহটা ব্যাপারটা উল্টা, আর এটা থেকে কোনো কোশ্চেন ওরকম আসে না, এটাও দরকার নাই। আর আমরা এখন একটা ভিডিও দেখে জাস্ট বুঝবো যে ফ্রিজের ইয়াটা কি, আই মিন কাজের সরি কার্যনীতিটা কেমন, ফ্রিজটা কিভাবে কাজ করে, একটা ভিডিও দেখাচ্ছি, ওয়েট। ওকে, আর এই ক্ষেত্রে একটা ছোট কোশ্চেন আসে। ছোট কোশ্চেন হচ্ছে, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যেমন আমরা ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করছিলাম, সো ফ্রিজের ক্ষেত্রে ওরকম, বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা একটা ফ্রিজের পারফরমেন্স যাচাই করার জন্য যে কনস্ট্যান্ট মানটা দেখে আমরা এটাকে জাজ করব যে এটার পারফরমেন্সটা কেমন, সেটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স সিওপি অথবা কে দিয়ে দেখাই। কে, যেটাকে আমরা বলি কর্ম সম্পাদন সহগ, এইটার নাম হচ্ছে কর্ম সম্পাদন সহগ। তো মাঝে মাঝে ছোট কোশ্চেন আকারে এটা বের করতে দিতে পারে। সো এইটারে আমরা কেমনে বের করব, এটা বের করার রয়ে হচ্ছে, সূত্রটা হচ্ছে যে ফ্রিজে আমার কি পরিমাণ তাপ দিতে হইছে, ওই যে Q2 সরি তাপ দিতে হয়েছে বললাম, ওই যে কি পরিমাণ তাপ সে গ্রহণ করছে আর তার উপরে কি পরিমাণ কাজ করা হয়েছে সেটার অনুপাত, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। এটা হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে কর্ম সম্পাদন সহগ। এটা মাঝে মাঝে আসে অবজেক্টিভে, যে কোনো একটা ফ্রিজে বলবে এরকম যে ফ্রিজটা নিম্ন তাপমাত্রার তাপ উৎস থেকে এত পরিমাণ তাপ নিচ্ছে এবং তার উপরে এত পরিমাণ কাজ করা হয়েছে, অথবা বলে দিল সে তাপগ্রাহকে বা বাইরে পরিবেশে Q1 পরিমাণ তাপ ছেড়ে দিছে, তার কর্ম সম্পাদন সহগটা বের করতে বলতে পারে, এইটার মান বের করতে পারে এবং এইটা বের করতে বলতে পারে। আর আমরা আগের দিন দেখে আসছিলাম যেহেতু Q আর T পরস্পরের সমানুপাতিক, এই জন্য আমরা এইগুলাকে চাইলে এই জিনিসটাকে T দিয়েও রিপ্লেস করে দিতে পারি। মানে এইটা ইকুয়ালস টু লেখা যাবে, কোথায় লিখি, এই সাইডে লিখতেছি, এই K ইকুয়ালস টু এটাও লিখতে পারবো আমরা চাইলে, T2 T1 মাইনাস T2, এটাও লেখা যায়। ওকে, আচ্ছা, তাইলে আমি একটা ভিডিও দেখাচ্ছি, একটু খেয়াল কর, ওটা দেখলে ফ্রিজের কাজটা পুরোপুরি বুঝে যাবে। ওকে শোন, এই আমরা একটা ফ্রিজের মধ্যে
যা থাকে, যে পোর্শন গুলা থাকে ফ্রিজে, তার মানে আমরা ফ্রিজের ভেতরের বস্তুগুলা থেকে তাপ নিয়ে আসতেছি যেগুলা ঠান্ডা, আর বাইরে ওই তাপটা ছেড়ে দিচ্ছি। তো এই ফ্রিজের 4টা পোর্শন আর কি। এভাবে আমরা চিন্তা করতে পারি, একটু দেখাচ্ছি। এই নিচে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে সম্প্রসারক, একটা থ্রটলিং ভালভ বলে এটারে। আচ্ছা, প্রত্যেকটার কাজ বলবো আমি একটু পরে। ওকে, এটার মধ্যে যা হবে, ফ্রিজের এই কুণ্ডুলিটার মধ্যে দিয়ে, এই পুরা ফ্রিজের মধ্যে পুরা যে কুণ্ডুলিটা আছে, সামনে গেলে আরেকটু আস্তে আস্তে বুঝতে পারবি, এই পুরা কুণ্ডুলিটার মধ্যে ফ্রিজের মধ্যে যা হয়, একটা তরল ব্যবহার করা হয় যেটাকে আমরা হিমায়ক তরল বলি, অথবা ওই যে সেটার আরেকটা নাম ছিল যে ফ্রেয়ন বলতাম, আগে ফ্রেয়ন ইউজ করা হয়তো এরকম। এই তরলটা ফ্রিজের এই কুণ্ডুলিটার মধ্যে দিয়ে একবার বাষ্প হয়, আরেকবার তরল হয়, এভাবে চক্রাকারে একবার বাষ্প আর একবার তরল হয়। যখন সে বাষ্প হয় তখন সে তাপ নেয়, আর যখন সে আবার তরল হয় ঠান্ডা হয়ে, তখন সে তাপ ছেড়ে দেয়। সো এই কাহিনীটা বারবার চলতে থাকে। তো কখন কি অবস্থা হয় এটা একটু বলতেছি। সো এই তরলটা এইটার মধ্যে দিয়ে, এই কুণ্ডলীর এই প্রান্ত দিয়ে যখন প্রবেশ করে, তখন সে হাই প্রেসারে থাকে। ওকে, সো প্রেসার তার অনেক বেশি, এরকম একটা লিকুইড এইখান দিয়ে প্রবেশ করতেছে। আচ্ছা, যন্ত্রগুলা দেখ, তারপরে আমি জিনিসটা বুঝাচ্ছি। সো এইখানে এসে সে যেটা করবে, এখান দিয়ে তরলটা মুভ করে আসার পরে সে তাপ গ্রহণ করবে। সো সে এইখানে ছিল -45°C, এইখানে হয়ে গেছে -20°C, মানে এইখানে তার তাপ বেড়ে গেছে, -45 থেকে -20°C হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সো এই জায়গাটায় সে তাপ গ্রহণ করলো। এখন ওখান থেকে তাপ গ্রহণ করার পরে এই যে এই ফ্রিজের ভেতরকার কুণ্ডলী, এটা হচ্ছে ফ্রিজের ওই প্রত্যেকটা তাকের মধ্যে এরকম কুণ্ডলীগুলা থাকে, এই কুণ্ডলীতে। তো এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন এই তরলটা যাবে, এইটা ওই ভেতরের খাবারগুলা থেকে, যেগুলো আমরা ভেতরে রাখছি, ওখান থেকে আরো তাপ নিবে। তাপ নিয়ে সে আস্তে আস্তে ওই তরলের তাপমাত্রা বাড়বে, মানে এইখানে এই তাপ গ্রহণ প্রক্রিয়াটা চলতেছে, তাহলে ভেতর থেকে সে তাপ গ্রহণ করতেছে এই তরলটা, এবং ভেতরে তাপ গ্রহণ করে ওই তরলটা সেটা এখন বাষ্প হয়ে যাবে, ওই তরলটা এখন বাষ্প হয়ে যাবে। ওকে, সো এই বাষ্পটাই আবার যখন বাইরে বেরোয় আসবে, একটু ওয়েট, এই বাষ্পটা আবার যখন বাইরে বেরোয় আসবে কুণ্ডলীর, এই বাইরে আসার পরে এই যে এখানে একটা কম্প্রেসর আছে যেটা সংকোচন করে দেয়, চাপ বাড়ায় দেয়। তো ওই বাষ্পটার উপরেও আবার চাপ প্রয়োগ করবে, তো বাষ্পের উপরে চাপ প্রয়োগ করলে সেটা আবার তরল হয়ে যাবে। তো তখন সে আবার তরল হওয়া মানে কি, বাষ্প তাপ ছেড়ে দিচ্ছে, তাপ ছেড়ে দিয়ে তরল হচ্ছে। তো ও যখন তরল হবে তখন সে বাইরে তাপ ছেড়ে দিবে, তার মানে এই কম্প্রেসরের পোর্শনটা বাইরে থাকে। তাইলে এই ফ্রিজে টোটাল 4টা পোর্শন। তো আমি এই জিনিসটাকে এখন একটু ভিডিওতে দেখাবো, এই সরি ভিডিও বলতেছি, আমি এটাকে ওই বোর্ডে এঁকে দেখাবো এই পুরা জিনিসটাকে। যদি কারো কোশ্চেন থাকে আবার বলবি, পরীক্ষায় কখনো আসবে না, এই বর্ণনা আসবে না এটার। এই যে বাইরে এই যে বাইরের পোর্শন, এটা ফ্রিজের বাইরের কুণ্ডলী। হ্যাঁ, এই কুণ্ডলীটা হচ্ছে ফ্রিজের বাইরে থাকে। আমাদের ফ্রিজের বাইরে যদি হাত দেই বা ওখানে দাঁড়াইলেও বোঝা যায় গরম হয়ে আছে। এটা হচ্ছে কন্ডেন্সার, এখানে এসে ওই তরলটা সরি ওই বাষ্পটা ঠান্ডা হচ্ছে, এই জায়গাটা এসে ঠান্ডা হচ্ছে, ওই যে কম্প্রেসর তার উপরে চাপ বাড়ায় দিয়ে এখানে পাঠাই দিছে, চাপ বাড়ায় দিছে যখন, সো সে এখন তরল হওয়া শুরু করবে আর কি। সো এই তরল হওয়ার জন্য এই বাষ্পটা এখানে এসে তাপ ছেড়ে দিবে, তার মানে বাইরে তাপ ছেড়ে দিয়ে সে তরল হচ্ছে, আবার ভেতরে গিয়ে তাপ নিয়ে বাষ্প হচ্ছে। এই তরলটা এই 2টা কুণ্ডলীর মধ্যে দিয়ে, ভেতরের কুণ্ডলী আর বাইরের কুণ্ডলীর মধ্যে দিয়ে ছুটতেছে, এবং এই প্রবাহিত হওয়ার সময় সে একবার বাষ্প হচ্ছে ভিতরে, আর বাইরে এসে ঠান্ডা হয়ে তরল হচ্ছে, এই ব্যাপারটা ঘটতেছে। সো বাইরে সে ওই খাবারগুলা থেকে তাপ নিচ্ছে, আর বাইরে এসে তাপ ছেড়ে দিচ্ছে।
সবাই কি মোটামুটি একটু বুঝছিস কি বলছি এতক্ষণ? সুচি বুঝছিস কি? ঐশী বুঝছিস? নাদিম? আচ্ছা, তাইলে জাস্ট একটা তরল একবার বাষ্প হচ্ছে, একবার তরল হচ্ছে, এই ব্যাপারটা এই চক্রের মাধ্যমেই ফ্রিজের মধ্যে খাবারগুলো ঠান্ডা থাকতেছে। এবং এইখানে আমরা তাইলে তাপ নিয়ে যাচ্ছি হচ্ছে ঠান্ডা বস্তু থেকে, ছেড়ে দিচ্ছি উচ্চ তাপমাত্রার বস্তুতে, মানে বাইরের পরিবেশ তো গরম, সেখানে ছাড়তেছি। তো এটা করার জন্য আমাদের কিন্তু এই কম্প্রেসারটা চালু রাখা রাখতেছে, মানে বাইরে থেকে শক্তি ইউজ করা লাগতেছে। কারণ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাই ছিল বাইরের শক্তির সাহায্য ছাড়া আমরা এই ব্যাপারটা ঘটাইতে পারবো না। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে, তো ধর এই যে ভেতর থেকে ভেতরের বস্তুগুলা থেকে তাপ নিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে, এটা যদি কন্টিনিউয়াস টানা চলতে থাকে তাহলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা অনেক কমে যাবে। সো অনেক যাতে তাপমাত্রা কমে না যায়, এজন্য কিছু সময় পর পর বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেওয়া লাগে। সো এই বিদ্যুৎ প্রবাহ তো আমরা বারবার সুইচ অন অফ করে করা যাবে না, সেই কাজটা যেটা দিয়ে করা হয় সেটার নাম হচ্ছে থার্মোস্ট্যাট। এই জন্য দেখবি ফ্রিজের মধ্যে একটু পর পর খুট করে একটা আওয়াজ হয়, ফ্রিজ চলা বন্ধ হয়ে যায়, আবার একটু পরে ওইটা খুট করে আওয়াজ হওয়ার পরে আবার শুরু হয়, চালু হয়। এই ব্যাপারটাই যে আমরা ওই এখনকার ইস্ত্রি বা আয়রন গুলাতেও দেখি, যেটা যে আয়রনের মধ্যে ওই থার্মোস্ট্যাট ইউজ করা হয়। তোরা 9-10-এ থার্মোস্ট্যাট নিয়ে পড়ছিস, জানিস এটা কিভাবে কাজ করে। মানে একটা নির্দিষ্ট বিদ্যুৎ প্রবাহের উপরে গেলে বা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি গরম হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে, যেটাই বলি না কেন, ওইটা সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আর কি, এরকম একটা জিনিস। আচ্ছা, তো এবার আমি আবার বোর্ডে আসতেছি, বইয়ে যে চক্রটা লেখা আছে যেভাবে চক্রটা, সেটাকে একটু ব্যাখ্যা করব। ওয়েট, আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধর। এমনি নরমালি এটা থেকে আসে না, এই আমাদের কোনো বড় কোশ্চেন এখান থেকে আসে না। সো বইয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা কি বলতে চাচ্ছে সেটা একটু বুঝাই, আমি খুব সংক্ষেপে আঁকতেছি। ওকে, ওই যে দুইটা কুণ্ডলী দেখছি, একটা ফ্রিজের ভেতরে ছিল আর একটা বাইরে ছিল, এটাকে খুব সংক্ষেপে আঁকতেছি। আর মাঝখানে আমাদের দুইটা যন্ত্র লাগবে, একটা হচ্ছে কম্প্রেসর, আর একটা হচ্ছে মানে একটা সংকোচন করবে আর একটা প্রসারণ করবে। সো আমি এই জিনিসগুলাকে বইয়ের এক, এই জায়গায় একটা যন্ত্র আছে, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, এখানে একটা যন্ত্র সেটা হচ্ছে 4। সো কোনটা কি বলতেছি, এটা হচ্ছে বাষ্পীভবন কুণ্ডলী, মানে এই জায়গাটায় বাষ্পীভবন, যেখানে সে বাষ্প হবে, এই কুণ্ডলীটা ফ্রিজের ভেতরে। ওকে, ওই যে ফ্রিজের ভেতরের জিনিসগুলা থেকে তাপ নিয়ে তরলটা বাষ্প হবে। আর এটা হচ্ছে ঘনীভবন কুণ্ডলী, যেটা ওই যে বাইরে ছিল, ফ্রিজের বাইরে। এখানে এসে ওই বাষ্পটা ঠান্ডা হয়, তখন তাপ ছেড়ে দেয়, এজন্য ফ্রিজের বাইরের পোর্শনটা গরম থাকে, ঘনীভবন কুণ্ডলী। আর এছাড়া ফ্রিজের মধ্যে আরো দুইটা, একটা একটা হচ্ছে ওই ফ্রিজের নিচের পর্শনে যেটা দেখছিলাম, কালো একটা পর্শন যেটা ভিডিওতে দেখাচ্ছিল, সেটা হচ্ছে কম্প্রেসর, বা যেটা চাপ বাড়ায় দেয় আর কি, কম্প্রেসর বা আর এটা হচ্ছে চাপ কমাই দিবে আর কি, সম্প্রসারক বলতে পারি, ওই যে থ্রটলিং ভালভ যেটাকে বললাম, সম্প্রসারক, যেটা চাপ কমাই দিবে, সম্প্রসারক ভালভ বা থ্রটলিং ভালভ যেটাকে। তো এইখানে যে জিনিসটা, আচ্ছা এটা হচ্ছে, ওয়েট, এটা হট লিকুইড, আর এটা হচ্ছে কোল্ড লিকুইড। আর এটা হচ্ছে হট ভ্যাপার, আর এই সাইডে হচ্ছে কোল্ড ভ্যাপার। আমি বুঝাচ্ছি, ধর আমরা একদম প্রথম থেকে শুরু করতেছি, যে ফ্রিজের কুণ্ডলিতে লিকুইডটা
প্রথমে একদম লিকুইড অবস্থায় আছে, বাইরে থেকে চিন্তা করা শুরু করি। বাইরে প্রথমে কি হবে, ওই লিকুইডটা এখন ঠান্ডা অবস্থায় আছে। তো লিকুইডটা ঠান্ডা অবস্থায় আছে, এখন এইটা যাতে বাষ্প হইতে পারে, এই জন্য এটার উপরে আমরা মানে বেশি পরিমাণ বাষ্প হওয়ার জন্য, বাষ্প হওয়ার যদি অল্প তাপ নিয়ে যদি বাষ্প হয়ে যায় সেটা একটা ঝামেলা। সো আমরা তার যাতে বেশি সে তাপ নিতে পারে, এখন একটা লিকুইডকে বেশি তাপ যদি নিয়ে তারপরে বাষ্প হবে এরকম যদি বানাইতে চাই, তাইলে যেটা করা লাগবে, চাপ বাড়াই দিতে হবে। চাপ বাড়াই দিলে তার বাষ্প হইতে টাইম লাগবে। সো আমরা কি করব, ফার্স্টে এই লিকুইডটাকে, যেটা ঠান্ডা লিকুইড ছিল, এটা চক্রে শুরু করতেছি কম্প্রেসর, যার কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে লিকুইডটা গেলে এর প্রেসার বাড়াই দিবে। এটার নামই হচ্ছে কম্প্রেসর, যে প্রেসার বাড়ায় দেয়। তার মানে লিকুইডটার চাপ বাড়াই দিবে। তার মানে এখন লিকুইডটার চাপ বাড়ানোর ফলে কি সুবিধা হয়েছে, সে অনেক বেশি তাপ নিতে পারবে, তাও বাষ্প না হয়ে লিকুইড অবস্থায় থাকতে পারবে। ওকে, এরকম একটা অবস্থা। সো এখন সে এই ঠান্ডা তরলটা, যার এখন চাপ অনেক বাড়ায় দেওয়া হয়েছে, এইটা এবার ফ্রিজের ভেতরের কুণ্ডলি দিয়ে যাচ্ছে। এটা ফ্রিজের ভেতরে আছে, এটা ফ্রিজের ভেতরের কুণ্ডলি, হ্যাঁ, আর এটা হচ্ছে বাইরের পোরশন। সো ভেতরে গিয়ে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন যাবে, প্রত্যেকটা তাকের মধ্যে দিয়ে সেই ফ্রিজের ভেতরে রাখা খাবারগুলা থেকে তাপ নিবে, বাট অনেকক্ষণ ধরে সে তাপ নিতে পারবে, বাষ্প হবে না। সে গরম হয়ে যাবে, বাষ্প হবে না তখন পর্যন্ত, কারণ ওই যে চাপ বাড়াই দিয়ে রাখছি। ওকে, সো তখন পর্যন্ত সে তাপ নিয়ে নিয়ে গরম তরল, আই মিন হট লিকুইড হয়ে গেছে, তার তাপমাত্রা বেড়ে গেছে, বাষ্প হয় নাই। ওকে, সো এখন এটাকে আমি বাষ্প করে দিতে চাচ্ছি। ওকে, তার ওই যে চাপটা এখানে বাড়াই দিছিলাম, এইখানে মাঝখানে এটা ঘুরে আসলো, ফ্রিজ ইয়াতে ফ্রিজের ভেতরে কুণ্ডলি ঘুরে আসলো, তারপরে আরেকটা সম্প্রসারক ভাল্ব বা থ্রটলিং ভাল্ব, এটার মধ্যে দিয়ে যখন যাবে, ওর উপরে যে চাপটা বাড়াই দিছিলাম এখন চাপটা কমাই দিচ্ছি। তো চাপটা যদি কমাই দেই, এই যে গরম লিকুইডটা ছিল সাথে সাথে বাষ্প হয়ে যাবে। সো তখন বাষ্প হয়ে গেছে এবং গরম অবস্থায় আছে সে তখন। ওকে, কারণ যে চাপ কমাই দিছি। যদি চাপটা না কমাই দিয়ে রাখতাম, তাহলে ও ভেতরেই বাষ্প হয়ে যাইতো। বাষ্প হয়ে গেলে তখন তার তাপ নেওয়ার ক্ষমতাটা কমে যাইতো। মানে যতক্ষণ সে বাষ্প না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অনেক তাপ যাতে নিতে পারে, এই জন্যই চাপটা বাড়ায় দিয়ে রাখা। আচ্ছা, তারপরেও বাইরে আসলো, বাইরে এসে এই যে ওই সম্প্রসারক ভাল্বটার মধ্যে দিলাম, ওই যে প্রেসার যেটা বাড়াই দিয়ে রাখা হয়েছিল, তাকে জোর করে তরল বানায় দেওয়া রাখা হয়েছিল, সেই প্রেসারটা কমায় দেওয়ার ফলে ওর সাথে সাথে বাষ্প হয়ে গেছে এবং সে গরম অবস্থায় আছে তখন। এরপরে সে বাইরের কুণ্ডলি দিয়ে যখন নামতে থাকবে, তখন সে ওই বাইরের ওই বাইরের পরিবেশে তাপমাত্রা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আস্তে আস্তে সে ঠান্ডা হইতে থাকবে। সো ঠান্ডা হয়ে সাথে সাথেই তরল হবে না, ঠান্ডা হয়ে ফার্স্টে কোল্ড ভ্যাপার হয়েছে, মানে শীতল বাষ্প হয়েছে, তখনও সে বাষ্প অবস্থায় আছে। তারপরে আবার যখন ফ্রিজের ভেতরে পাঠাবো, তাকে তরল আকারে পাঠাইতে চাই, এজন্য আবার তার উপরে চাপ বাড়াই দিব। তাইলে ওই যে ঠান্ডা বাষ্প যেটা ছিল, সেটা চাপ কমা বাইরে যাওয়ার কারণে ওই ঠান্ডা তরল হয়ে যাবে সাথে সাথেই। তারপরে আবার সে এরকম তাপ নিবে, তাপ ছাড়বে, এভাবে জিনিসটা চলবে। সবাই বুঝছিস? আচ্ছা, ঠিক আছে। তো পরীক্ষায় নরমালি বর্ণনা আকারে আসে না, সো পেইন নেওয়ার দরকার নেই, একটু বেসিকটা বোঝা থাকলেই হইলো। আচ্ছা, এই চাপ না, ও বলতেছে কখন সাউন্ড হয় সেটা জিজ্ঞেস করলো। সাউন্ডটা হয় এই কম্প্রেসরটা অফ অফ হয়ে গেলে। সারাক্ষণ যে একটা ফ্রিজের পাশে গেলে আমরা যে একটা সাউন্ড শুনতে থাকি, ঘর ঘর আওয়াজ, সেই আওয়াজটাই কম্প্রেসর চলার কারণে। ওকে, কম্প্রেসরের আওয়াজ ওইটা। ওকে, আর যখন ওটা অফ হয়ে যায়, তার আগে খুট করে একটা সাউন্ড হয়, সেটা যে জিনিসটার কারণে হয় সেটা হচ্ছে এরকম একটা জিনিস, তোরা কোনো একটা ক্লাসে পড়ছিস বা 9-10 পড়ে আসার কথা, এরকম দুইটা আলাদা ধাতু এরকম একটা আরেকটার সাথে যুক্ত থাকে, দুইটা আলাদা ধাতু। ধর এটা যদি জিঙ্ক হয়, এটা হবে কপার, এরকম একটা কিছু। সো এটা ধর আমার ওই যে সার্কিট, পুরা তার, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মাঝখানে এই জিনিসটা দিয়ে রাখা হইলো। এই জিনিসটা দিয়ে রাখলে যেটা হবে, আমরা তো জানি যে এটাকেই বলে থার্মোস্ট্যাট। আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহিত হলে জিনিস মানে আর কি ধাতু গরম হয় বা উত্তপ্ত হয়, সো এরাও উত্তপ্ত হবে এবং প্রসারিত হবে, বাট দুইজনের প্রসারণ ক্ষমতা সেম না, দুইটা আলাদা ধাতু। সো একজন বেশি প্রসারিত হবে, আরেকজন কম প্রসারিত হবে, এরকম একটা অবস্থা হবে। এর ফলে যদি বেশি কারেন্ট চলে যায়, বা ওই যে যখন চাচ্ছি আমি যে বিদ্যুৎ প্রবাহটা অফ হইতে গিয়ে, সো এটা বেশি গরম হয়ে একটা বেশি প্রসারিত হবে, যেটা বেশি প্রসারিত হবে ওটা ধর এরকম বেড়ে গেল, আর আরেকটা তখনও প্রসারিত হইতে চাচ্ছে না, সো দুইটা সমানভাবে না প্রসারণ হওয়ার কারণে এরকম বেঁকে যাবে।
মানে একটা বেড়ে গেছে আর একটা তখনও ফিক্সড আছে, এরকম জিনিসটা বেঁকে যায়। বেঁকে গেলে এই দুই সাইড থেকে সংযোগটা আলাদা হয়ে যায়, তখন কারেন্টটা অফ হয়ে যায়, ওটাই খুট করে আওয়াজ হয়, এরকম বেঁকে যায়। ওকে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে, আবার এটা এই যে দুইটা একসাথে সমান হয়ে যায় যখন, তখন আরেকবার খুট করে আওয়াজ হয়, আবার কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। বুঝছিস সুচি? ওই জিনিসটা একবার বেঁকে যায় আবার সোজা হয়, তখনই ওই যে সাউন্ডটা হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার এই চ্যাপ্টারের লাস্ট টপিকে আসতেছি, এটা থেকে ম্যাথ আসে প্রচুর, সেটা হচ্ছে এনট্রপি। তো এনট্রপি জিনিসটাকে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। তো প্রথমে আসি, যদি একটা ইয়া করে বলি যে আমরা নর্মালি ধর আমরা ধর একটা সিস্টেম কাজ করতে পারবে কতক্ষণ, যতক্ষণ শক্তির প্রবাহ চলবে, মানে ওই যে উচ্চ তাপমাত্রা থেকে তাপ নিচ্ছে, তারপরে নিম্ন তাপমাত্রার গ্রাহকে তাপ ছাড়তেছে, এইটা যতক্ষণ চলবে ততক্ষণ ওই সিস্টেমটা কাজ করতে পারবে কার্যনির্বাহক বস্তু। যদি এই তাপের প্রবাহ না চলে তাইলে আর কাজ করা সম্ভব হবে না। সো তার মানে আমাদের যদি কোনো একটা সিস্টেমের বা একটা সিস্টেম দিয়ে আমরা কোনো কাজ পাইতে চাই বা এর দ্বারা কাজ করাইতে চাই, তাহলে আমাদের এই তাপের প্রবাহটা বজায় রাখা লাগবে। সো তার মানে একটা সিস্টেম যখন তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, মানে ধর এই রুমে এখন একটা বস্তু রাখা আছে যার তাপমাত্রা ধরলাম ওই গরম পানি 100°C তাপমাত্রায় আছে, ওটাকে রেখে দিলাম, ও আস্তে আস্তে তাপ ছেড়ে দিয়ে রুমের তাপমাত্রায় চলে আসলো। তাহলে এই যে যতক্ষণ সে তাপ ছেড়ে দিছে ততক্ষণ তাকে দিয়ে আমি কাজ করাইতে পারবো। কিন্তু যখন সে রুমের তাপমাত্রায় চলে আসছে, মানে তাপের সাম্য অবস্থায় চলে আসছে, তখন এর দ্বারা আর নতুন করে কাজ করানো সম্ভব না। সহজ কথায় আমার ওই যে ডিফারেন্সটা থাকা লাগবে, তাপীয় সাম্যাবস্থায় আসা যাবে না, তাপের প্রবাহটা বন্ধ হওয়া যাবে না। সো এই তাপের প্রবাহ বন্ধ হয়ে গেলে একটা সিস্টেম আর কাজ করতে পারতেছে না, মানে শক্তিকে রূপান্তর করতে পারতেছে না। এই যে একটা সিস্টেমের শক্তি রূপান্তরের যে অক্ষমতা, এই ব্যাপারটাকে আমরা বলি এনট্রপি, ওই সিস্টেমটার এনট্রপি। ওকে, আচ্ছা এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি। এটা হচ্ছে ধর এভাবেও বলতে পারি আমরা, একটা সিস্টেম কতখানি বিশৃঙ্খল অবস্থায় আছে। বিশৃঙ্খল বলতে বুঝাচ্ছি, ধর আমরা যদি বরফ খণ্ড নেই, বরফের মধ্যে বরফের অণুগুলা বা কণাগুলা, আমরা জানি বরফের মধ্যে বা কঠিন পদার্থের মধ্যে কণাগুলো একটা নির্দিষ্ট জায়গায় থেকে কাঁপতে থাকে, তরলের মধ্যে আর একটু ছোটাছুটি করে, গ্যাসের মধ্যে আরো বেশি ছোটাছুটি করে, তার মানে অণু আস্তে আস্তে বিশৃঙ্খল হচ্ছে। তো একটা সিস্টেমের মধ্যে তার অণুগুলা কিভাবে বা একটা সিস্টেম কতটা বিশৃঙ্খল অবস্থায় আছে, সেইটার পরিমাপটাও আমরা এই এনট্রপি দিয়ে বলি। তো এনট্রপিকে আরেক ভাষায় বলা যায় একটা সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। ওকে, এভাবে বলা যায়। আচ্ছা, সো টার্মটা একটু জটিল, মানে বোঝা একটা ঝামেলার ব্যাপার। সো এখন আরো কিছু কথায় আসি, যেমন হচ্ছে ধর আমরা যেটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায়, সেখানে সবসময় বিশৃঙ্খল হওয়ার প্রবণতাটা বাড়ে। ধর এই আমরা চুল আশ্রয় আসছি আর কি, এখন চুল আমি আশ্রয় আসছি, গোছায় রেখে আসছি, আমার এই চুলগুলা সময়ের সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে এলোমেলো হয়ে যাবে, এটাই স্বাভাবিক, মানে বিশৃঙ্খল হয়ে যাবে। এরকম কখনো হবে না আমি কিছুই করি নাই, আমার এলোমেলো চুল হুটহাট সোজা হয়ে গেছে, এটা কখনো হওয়া সম্ভব না। আই মিন, সব যে জিনিসগুলা প্রকৃতিতে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, সেগুলা ক্ষেত্রে সবসময় সে বিশৃঙ্খল হওয়ার চেষ্টা করে। এরকম একইভাবে ধর এই তাপমাত্রায় আমাদের এখন রুমের টেম্পারেচারে আমরা যদি পানি রেখে দিই, সে বাষ্প হয়ে যাচ্ছে, মানে পানির অণুগুলো আরো বেশি ছোটাছুটি করতে যাচ্ছে, তার মানে সে আরো বিশৃঙ্খল হতে যাচ্ছে। মানে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো প্রক্রিয়া ঘটতে গেলে এনট্রপির মানটা বাড়ে, মানে বিশৃঙ্খল, যেহেতু এনট্রপিকে আমরা বলতেছি বিশৃঙ্খলতার পরিমাপ, সেটা বাড়ে। আচ্ছা, এরকম উল্টাভাবে আমরা যদি তাপমাত্রা হ্রাস করি বা সেটা যদি ঠান্ডা হয়ে আসে, তখন এনট্রপি হ্রাস পায়, মানে হচ্ছে তখন বিশৃঙ্খল অবস্থাটা ঠিকঠাক হয়ে আসে। যেমন আমরা পানিকে ঠান্ডা করলে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, সেটা আমার তাপ সরাই নিতে হচ্ছে। এখন কেউ বলতে পারে যে ভাইয়া আপনি তো কি বলে, বাইরের দেশে যদি চিন্তা করি, বাইরের দেশে তো পানি রেখে দিলে সে ঠান্ডা হয়ে যাচ্ছে। আগেও বলছি, আমরা কিন্তু সবসময় রুম টেম্পারেচার নিয়ে চিন্তা ভাবনা করি, আই মিন 25°C তাপমাত্রা। আচ্ছা এখন আসি, তো আমরা এই যে একটা বস্তুর এনট্রপি বা তার দ্বারা শক্তি কে রূপান্তর করার যে সম্ভাবনাটা বা সক্ষমতাটা, এইটাকে যদি মাপতে চাই বা তার মধ্যে মোট বিশৃঙ্খলার পরিমাপটা মাপতে চাই, আমরা এক্সাক্ট মান কখনো মাপতে পারি না, আমরা এটার পরিবর্তনটা মাপতে পারি। যেমন ওই যে অন্তস্থ শক্তি আমরা মাপতে পারতাম না,
তারপরে এনথালপি, আমরা মোট এনথালপি কখনো মাপতে পারতাম না, আমরা এটার পরিবর্তন মাপতাম এরকম করেই। সো এনট্রপিটাকে আমরা কিভাবে মাপবো? তো এনট্রপিটাকে নরমালি আমরা এস দিয়ে দেখাই। সো এটার যদি আমরা পরিবর্তন মাপতে যাই তাহলে সেটা হবে ডেল্টা এস অথবা ডিএস, এভাবেও দেখায়। সো এটাকে আমরা কিভাবে মাপবো? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে কত, তার একটা সিস্টেমের কতখানি তাপমাত্রা গৃহীত বা বর্জিত হয়েছে, একক তাপমাত্রায় কতখানি সে তাপ গ্রহণ বা বর্জন করছে, সেইটার দিয়ে আমরা ওই সিস্টেমটার এন্ট্রপির পরিবর্তন মাপি। তার মানে এন্ট্রপির পরিবর্তন মাপতে হবে আমাদের গৃহীত বা বর্জিত তাপ আর ওই সিস্টেমটা যে তাপমাত্রায় আছে এখন। যেমন ধর আমরা যদি একটা বরফকে, ধর বরফ তো 0°C তাপমাত্রায় গলে পানি হয়। সো এই যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে আছে, সে কতখানি তাপ নিয়ে গলে পানি হইলো, ওই ডেল্টা এস মানে সে এখন পানি হয়ে যাওয়ার পর সে কতখানি বিশৃঙ্খল হইলো, সেটা বের করতে গেলে আমার এই সূত্রটা ইউজ করা লাগবে। ওকে, আচ্ছা। সো এখন আমার তো সবসময়, যেমন বরফ তো তাপ নেওয়ার সময় সে তাপমাত্রাটা স্থির রেখে তাপ পরিবর্তন করছিল, মানে অবস্থার পরিবর্তন। সো তখন অবস্থার পরিবর্তন করার সময় সিস্টেমটার তাপমাত্রা চেঞ্জ হয় নাই, মানে বরফ তখন 0°C ছিল। কিন্তু আমরা তো কখনো অন্য যদি অবস্থার পরিবর্তন না হয়, এমনি নর্মাল সেন্সে আমরা যদি একটা বস্তুতে তাপ দিতে থাকি তার তাপমাত্রা চেঞ্জ হয়। পানিকে গরম করলাম 30°C থেকে 40°C, তখনও তার মধ্যে তো বিশৃঙ্খলতা বাড়লো, কারণ অণুর ছোটাছুটি আরো বাড়ছে। সেটাকে কিভাবে নির্ণয় করব? তো সেই ক্ষেত্রে আমাদের, তার মানে আমাদের তখন ওই যে 9-10 যে সূত্রটা শিখে আসছিলাম, যে ডেল্টা কিউ ইকুয়ালস টু, বা কত গৃহীত তাপ ইকুয়ালস, ওই যে গৃহীত তাপ বা বর্জিত তাপ যেটা বের করতাম, এম এস ডেল থিটা বা ডেল টি যেটাই বলি, এই সূত্রটা তখন আমরা ইউজ করব। আর এই সূত্রটা ইউজ করব কখন? যখন ওই যে অবস্থার পরিবর্তন হইলে এম এল এফ, বরফ থেকে পানি হওয়ার সময় এই যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আর যখন পানি থেকে বাষ্প হয় তখন হচ্ছে এম এল ভি। একটা ছিল এম এল এফ আর একটা এম এল ভি, আমি ম্যাথ করার সময় আবার বলবো, আগে পেন নিস না। সো তার মানে যদি কখনো তাপমাত্রার পরিবর্তন হয় তখন আমি এন্ট্রপির পরিবর্তনটা কিভাবে হিসাব করব? তো তখন তো আমার টি ওয়ান তাপমাত্রা থেকে টি টু তাপমাত্রায় পরিবর্তন হয়ে যাবে। সো আমাকে একটু ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে, মানে তখন আমরা এই কাজ করব, ডি কিউ বাই টি, এই যে টি ওয়ান থেকে টি টু, এটারে কিন্তু আবার জানি কেউ ডিটি না লেখে, এইটা টি থাকবে, এই যে এই ডিকিউ এর মধ্যে ডিটি চলে আসবে। সো এইটাকে আবার লেখা যায় এরকম, ডিকিউ সমান সমান সিস্টেমটার তাপমাত্রা চেঞ্জ হয়েছে, ধর পানি 30°C থেকে 40°C গরম করছি এরকম, তাহলে টি ওয়ান টি টু, এইটা টি থাকবে, এইটাকে আবার লেখা যায় এম এস ডিটি। ওকে, তাইলে এইবার ডিএস ইকুয়ালস টু লেখা যায়, আচ্ছা ডিএস না, আমি এটাকে টোটাল ডেল এস লিখতেছি। হ্যাঁ, টোটাল ডেল এস মানে টোটাল পরিবর্তন, টি ওয়ান থেকে টি টু তে পরিবর্তন করতে টোটাল কতখানি পরিবর্তন হয়েছে। সো ডেল্টা এস এবার বের করতে গেলে এম আর এস, এটা ছিল ভর আর এটা হচ্ছে আপেক্ষিক তাপ, দুইটাই কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, ভিতরে শুধু থেকে যাচ্ছে টি ওয়ান থেকে টি টু ডিটি বাই টি। সো আমরা জানি ওই যে ডিএক্স বাই এক্স, সেটার ইন্টিগ্রেশন হয় লন এক্স। সো এটা হয়ে যাবে এম এস লন টি আর টি ওয়ান টি টু ডেল্টা এস। তাহলে এইখানে যদি আমি বসাই দেই, ফাইনালি যে সূত্রটা দাঁড়াচ্ছে, আমি এইখানে একবারে লিখতেছি, যে ফাইনালি এই সূত্রটা এরকম দাঁড়াবে, এম এস লন, ওই যে একবার টি টু বসাবো তারপরে মাইনাস লন টি ওয়ান, সেটাকে আবার চাইলে একবারে লিখতে পারি লন টি টু বাই টি ওয়ান। সো আমাদের যদি কখনো সিস্টেমের তাপমাত্রা চেঞ্জ হয়, এরকম যদি হয় যে আমাদের তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু এরকম পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে যদি আমাদের এন্ট্রপি বের করতে বলে তখন এই সূত্র ইউজ করব। আর যদি অবস্থার পরিবর্তনের জন্য হয় তখন জাস্ট এই জায়গাটায় দরকার মতো, যদি বরফ গলে যায় তাইলে হবে এম এল এফ, এল এফ এর মানটা আমাদের মুখস্থ রাখা লাগবে, সেটা হচ্ছে 336,000, 9-10-এ পড়ে আসছিলাম, জুল পার কেজি, মানে হচ্ছে 1 কেজি বরফকে পুরোপুরি গলায় ফেলতে 0°C রেখে এই এতখানি তাপ দেওয়া লাগে। আর যদি বলে যে পানি বাষ্প হয়েছে, সেই ক্ষেত্রে এই সূত্রটাকে আমরা এই জায়গায় এল ভি ইউজ করব, ডিভাইডেড বাই টি। এই এল ভি এর মান হচ্ছে
0.2268000 জুল পার কেজি, মানে হচ্ছে 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরাপুরি বাষ্প বানাইতে এই পরিমাণ তাপ আমাকে দিতে হইতো। ওকে, সো এইবার এই সবাই একটু জয়েন দিই আরেকবার, টাইম এন্ড হয়ে গেছে প্রায়। ওকে, তাহলে আমাদের এন্ট্রপি জিনিসটা কি ছিল? এন্ট্রপি হচ্ছে আমরা কোনো একটা সিস্টেম কতখানি বিশৃঙ্খল সেটা মাপতে পারবো, আর আমরা নর্মালি একটা সিস্টেমের মোট এন্ট্রপি কখনো মাপতে পারি না, কতখানি পরিবর্তন হয়েছে তাপমাত্রা পরিবর্তনের ফলে সেটা বের করতে পারি। আর বের করার জন্য আমাদের এই সূত্র, একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য, আর একটা যদি তাপমাত্রার পরিবর্তন হয় এরকম। আচ্ছা, এইবার আরেকটা ব্যাপার, এগুলা হচ্ছে বেসিকের জন্য একটু লাগবে, এমনি বুঝে যাওয়ার কথা। এখন যেহেতু আমরা ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পড়ানোর সময় বলছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা ব্যাপার স্থির থাকে, কারণ আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির ছিল, সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির ছিল, সম আয়তন প্রক্রিয়ায় আয়তন স্থির ছিল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ব্যাপারটা স্থির থাকে সেটা হচ্ছে এই যে এন্ট্রপি, এই ডেল এস বা এন্ট্রপির পরিবর্তন, এটা শূন্য হয়। কেন শূন্য হয়? কারণ হচ্ছে আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন তো আমরা এভাবে বের করি, ডেল কিউ বাই টি। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানছি যে এই সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান, সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয় না, এটা জিরো হয়। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল্টা কিউ ইকুয়ালস টু জিরো, সুতরাং ওখানে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয়। সো এই বেসিকটাও আমাদের লাগবে। ওকে, এইবার কিছু কোশ্চেন খ নাম্বারে কখনো গ ঘতেও দিয়ে দেয়। সেটা হচ্ছে আমরা ওই যে দুইটা টাইপের প্রক্রিয়া পড়ে আসছিলাম, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটা কার্নোট চক্র বলতে পারি, যে আবার আগের জায়গায় আমরা ব্যাক করি। আই মিন সিস্টেমের মোট কাজের পরিমাণ, বা বলতে পারি যে শোষিত আর গৃহীত আর শোষিত যে তাপের পরিমাণ, সেটা টোটাল আলটিমেটলি লাস্টে শূন্য হবে, যোগফল, এরকম একটা অবস্থা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর একটা ছিল অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যেখানে আগের অবস্থায় ফিরে আসা সম্ভব হয় না। সো এই দুই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা কিরকম হয় এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কিরকম হয়, সেটা কি বাড়ে না কমে, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিমাণ কিরকম অবস্থা হয়, সেটা বাড়ে না কমে। এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে এখন, এটা আসবে পরীক্ষায়। সো আমি খুব শর্ট করে বলে দিচ্ছি, বেসিক বুঝলেই হবে। সো আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য কার্নোট চক্রটাকে ইউজ করতেছি। কার্নোট চক্রটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া ছিল। সো প্রথমে আসি প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা আর কি। হ্যাঁ, প্রত্যাবর্তী প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির পরিবর্তনটা কত হবে সেটা বের করতে যাচ্ছি। সো আমার ওই আবার পি বনাম ভি এর গ্রাফটা, যেটা পি ভি, যেটা কার্নোট চক্রের জন্য আমরা আঁকছিলাম, এরকম ছিল, এ বি সি ডি। আমরা এই বরাবর গেছিলাম, প্রথমে একটা সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এভাবে আবার আগের জায়গায় ব্যাক করছিলাম। আর এইখানে তার তাপমাত্রা T1 সমষ্ণ যেহেতু স্থির থাকতো, আর এই বরাবর সে Q1 পরিমাণ তাপ নিত। আর এটা যেহেতু রুদ্ধতাপীয়, এখানে সে কোনো প্রকার তাপ নেয় নাই বা তাপের আদান প্রদান হয় নাই, এটা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর এইখানে আবার ওই যে সমষ্ণ সংকোচন, যেহেতু আবারও তাপমাত্রা T2 স্থির থাকতো, আর এই সময় সে বাইরে তাপ ছেড়ে দিত Q2 পরিমাণ, এরকম একটা অবস্থা ছিল। আর তারপরের বার তো রুদ্ধতাপীয় সংকোচন, ওখানেও কিউ এর কোনো চেঞ্জ হয় নাই। সো আমাদের এই প্রক্রিয়াটায় আমি টোটাল চক্রের মধ্যে মোট এন্ট্রপির পরিবর্তন কত হয়েছে সেটা যদি বের করতে চাই, ফার্স্টে আসি এবি বরাবর এন্ট্রপির পরিবর্তন, সেটাকে যদি আমি S1 দিয়ে দেখাই বা ডেল S1 এভাবে লিখি, যে এখানে প্রথমে যদি এবি বরাবর এন্ট্রপির পরিবর্তন বের করতে যাই, তাহলে এরকম আসছে Q1 বাই T1, এই যে আমরা যেভাবে হিসাব করি ডেল কিউ ডিভাইডেড বাই টি যেটা ছিল, তো এই Q1 দিয়ে ডেল কিউটা বোঝাচ্ছি। বিসি বরাবর, যেহেতু ওটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু আগে বলে আসলাম ইসের পরিমাণ শূন্য, আই মিন এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, যেহেতু কিউ নাই কোনো, সো এটা জিরো। যদি সিডি বরাবর আসি, সেটা একটা সমষ্ণ সংকোচন। আর এখানে যে ব্যাপারটা হয়েছিল,
এন্ট্রপির পরিবর্তনটা এখানে যদি নির্ণয় করতে যাই, তাহলে এই জায়গায় আসতেছে হচ্ছে আমাদের প্লাস কিউ টু পরিমাণ কিউ2 বাই টি2। আচ্ছা দাঁড়া, এইখানে একটা ঠিক আছে। আচ্ছা, এটা সংকোচন ছিল, আর সংকোচন হওয়া মানে তার তাপ সে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়া মানে ওই যে ডেল কিউ, তাপ ছেড়ে দেওয়া মানে হচ্ছে হ্রাস পাওয়া। সো এখানে মাইনাস দিয়ে বুঝাচ্ছি ওই ডেল্টা কিউ, তাপ ছেড়ে দিছে। আমরা সিস্টেমে তাপ গ্রহণ করলে প্লাস দিতাম, সিস্টেম তাপ ছেড়ে দিলে মাইনাস দিতাম। ওকে, সো এটা হচ্ছে সিডি বরাবর, যেহেতু সংকোচন ছিল এবং সিস্টেমটা তাপ ছেড়ে দিছিল ওখানে। সো এই ক্ষেত্রে ওই যে নিম্ন তাপমাত্রার গ্রাহকের মধ্যে কিউ2 পরিমাণ তাপ বর্জন করছিল, এই জন্য তার এন্ট্রপি এখানে কমে আসছে, তার বিশৃঙ্খলতা কমে আসছে, তাপমাত্রা যেহেতু তাপ যেহেতু সে ছেড়ে দিছে। সো এইটা মাইনাস হবে, যেহেতু ডেল্টা কিউ এখানে মাইনাস আর কি। আর আবার যদি ডি এ বরাবর বলি, এই বরাবর এটা S3, আমি ভুলভাল লিখলে বলিস। এটা আবার রুদ্ধতাপীয় সংকোচন, সো এখানে কিউ এর কোনো চেঞ্জ নাই, সো এটাও জিরো। তাহলে আমি যদি এবার মোট এই পুরা চক্রের মধ্যে মোট এন্ট্রপির পরিবর্তন সেটা বের করতে যাই, আমার এরকম আসতেছে ডেল S1 প্লাস ডেল S2 প্লাস ডেল S3 প্লাস ডেল S4। সো এখানে যেহেতু এই দুইটা জিরো, শুধু এইটা আছে, সো এটা লিখতেছি Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2, আর বাকি দুইটা তো জিরো। সো এটা পাইলাম। এইখানে আবার যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে আমরা ওই যে কিউ আর টি যেহেতু পরস্পর সমানুপাতিক, এই সূত্রটা পড়ে আসছিলাম যে Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2, এটা লেখা যায় ওই যে কর্মদক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা পড়ানোর সময় এটা বলছে। তার মানে এইটা আর এটা ইকুয়াল হওয়া মানে এটার আমি জিরো লিখতে পারি। তার মানে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে, কারণ সিস্টেম আগের অবস্থায় চলে আসছে। সিস্টেম প্রথমে একবার বিশৃঙ্খল হয়েছে, এইখানে বিশৃঙ্খলতার চেঞ্জ হয় নাই, এখানে আবার ওই যে বিশৃঙ্খলতা হ্রাস পাইছে এবং এখানে আবার আগের জায়গায় ফিরে আসছে, সিস্টেম পুরো আগের জায়গায় চলে আসছে। তার মানে তার মোট বিশৃঙ্খলতার পরিমাপ সেটা যদি চিন্তা করি জিরো আসছে এখানে। এটা কি সবাই বুঝছিস? তার মানে একটা প্রক্রিয়া যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, তার মোট বিশৃঙ্খল হওয়ার যে পরিমাপটা সেটা জিরো হবে, বা তার মোট এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে। এবার যদি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয়, যেটা আবার উল্টা দিকে ব্যাক করতেছে না, বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ছিল, সো ওরকম একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সো এরকম একটা প্রক্রিয়া আমরা জাজ করতেছি যে ধর এটা একটা উচ্চ তাপমাত্রার বস্তু, এটার তাপমাত্রা হচ্ছে T1, আর এটা একটা নিম্ন তাপমাত্রার বস্তু, এটার তাপমাত্রা হচ্ছে T2। আমি বলে দিলাম T1 গ্রেটার দেন T2। সো এখন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা, মানে আমরা জানি যে স্বতঃস্ফূর্তভাবেই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু দিকে তাপ যাবে। তো এখানে ডিকিউ পরিমাণ তাপ ধর এখান থেকে ওখানে যাচ্ছে। ওকে, তাহলে এই প্রক্রিয়ায় এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে উল্টা দিকে আসতেছে না, তাপ শুধু যাবে ওইদিকে। সো এই ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তনটা কত সেটা আমরা দেখি কত আসে এইখানে। তাহলে এই ক্ষেত্রে যেটা উচ্চ তাপমাত্রার বস্তু, তার মানে উচ্চ তাপমাত্রার বস্তু, বা আমরা এটা এভাবে বলতে পারি গরম বস্তুর এন্ট্রপি হ্রাস পাচ্ছে, কিন্তু ও যেহেতু তাপ হারাচ্ছে, এন্ট্রপির পরিবর্তন সেটাকে যদি আমি ডেল S1 দেই, তো সেটা হচ্ছে এই ডিকিউ, ও যেহেতু তাপ হারাচ্ছে মানে মাইনাস, ডিকিউটা হ্রাস পাওয়া তাপ, এটা মাইনাস, এবং তার তাপমাত্রাটা হচ্ছে T1, এই মাইনাস ডিকিউ ডিভাইডেড বাই T1। আর এরকম শীতল বস্তুর এন্ট্রপির পরিবর্তন, ও যেহেতু তাপ গ্রহণ করতেছে, তার মানে ও আরো বিশৃঙ্খল হচ্ছে, বা তার এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া মানে প্লাস, তাইলে ও একই পরিমাণ তাপ নিচ্ছে, কিন্তু ও ডিকিউ পরিমাণ ছাড়তেছে। আমরা জানি যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ ছিল, তাইলে এটা হবে প্লাস ডিকিউ বাই ওর তাপমাত্রা T2। তাহলে এবার মোট পরিবর্তনটা কত হয়েছে এই প্রক্রিয়াটায়, ডেল
এস ইকুয়ালস টু হচ্ছে ডেল S1 প্লাস ডেল S2, এটা ইকুয়ালস টু হবে মাইনাস dq বাই T1 প্লাস dq বাই T2, এবং এইটার মান, এই মোট মানটা অলওয়েজ গ্রেটার দেন 0 আসবে। এটার মানটা অলওয়েজ গ্রেটার দেন 0 আসবে, এটা একটু আমি বুঝাই। ধর এরকম যদি হয়, তার মানে এই ক্ষেত্রে ডেল্টা এস সবসময় বৃদ্ধি পাবে। আগের বার মোট পরিবর্তনটা 0 হয়েছিল, মানে অপরিবর্তিত ছিল, এবার বৃদ্ধি পাইছে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিমাণ সবসময় বৃদ্ধি পায়। আমরা একটু ওইটাকে দেখি যে আসলে ওইটা সবসময় গ্রেটার দেন 0 হবে। ধর আমি এভাবে ধরলাম যে এটার তাপমাত্রা, উচ্চ তাপমাত্রার বস্তুটার এটা হচ্ছে ধর কথার কথা ধরলাম 100 কেলভিন, আচ্ছা, বা 300 কেলভিন, আর এটা নিম্ন তাপমাত্রা যেটা, এটা হচ্ছে ধর 200 কেলভিন। ওকে, আর এখানে যে তাপ ছেড়ে দিছে ধর ধরলাম আমরা 10 জুল তাপ ছেড়ে দিছে। তাইলে এই হিসাবটা যদি এখানে করি, ডেল্টা এসটা এরকম আসবে মাইনাস 10/300 প্লাস 10/200। তাইলে এইখানে অলওয়েজ এই মানটা বড় আসবে, কারণ এইখানে হরটা যেহেতু এই যে ছোট, আর এখানে যেহেতু হরটা বড়, এই মাইনাস মানটা ছোট আসবে, এই মানটা সবসময় বড় আসবে। অলওয়েজ এই ডেল্টা এস গ্রেটার দেন 0 আসবে। তার মানে পরীক্ষায় মাঝে মাঝে ডিরেক্ট বলে দিবে যে দেখাও যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি সবসময় বৃদ্ধি পায়, অথবা এভাবে বলতে পারে যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা ব্যাখ্যা করো, এভাবে বলতে পারে। ওকে, আচ্ছা, এবার এই চ্যাপ্টারের লাস্ট একটা খ নাম্বারের কোশ্চেন, সেটা হচ্ছে, তার মানে আমরা এটা দেখলাম যে সিস্টেম স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রক্রিয়া যখন পরিবেশে ঘটতেছে, এন্ট্রপি সবসময় বাড়তেছে, আর এন্ট্রপি বেড়ে যাওয়া মানে সেই জিনিসটা তত বেশি বিশৃঙ্খল হয়ে যাচ্ছে ওই সিস্টেমটা। আর একটা সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হয়ে যাবে, ওই সিস্টেমের তখন শক্তি রূপান্তরের মানে আর কি সক্ষমতাটা, সেটা আস্তে আস্তে হ্রাস পাইতে থাকবে। ওকে, একটা সিস্টেম যত বিশৃঙ্খল হয়, তার শক্তি রূপান্তরের বা ওই সিস্টেম দিয়ে কাজ করা, সেইটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, বা ওইটার কাজ করার সক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে। তাহলে জগতে প্রতিনিয়তই যে প্রক্রিয়াগুলো ঘটতেছে, প্রতি ক্ষেত্রেই আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো ঘটার মাধ্যমে প্রকৃতির এন্ট্রপি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সো এইরকম অবস্থা, এক সময় এরকম একটা অবস্থা হবে, আমরা যে প্রতিনিয়ত এই যে যত শক্তির রূপান্তর ঘটায় আমরা যে কাজ টাজ করতেছি, আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি যে এই মহাজগতের অথবা পৃথিবীর যেটাই বলি, সেই এন্ট্রপি আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় পৌঁছে যাবে যে যখন আমরা আর কোনো শক্তিকে কাজে রূপান্তর করতে পারবো না, মানে সবকিছুর বিশৃঙ্খলা খলা বা এই যে এন্ট্রপির পরিবর্তনটা সর্বোচ্চ মানে পৌঁছাবে, সর্বোচ্চ বৃদ্ধি পাবে, এবং তখন এই কোনো তাপ থেকে আমরা কাজে রূপান্তর করা, এই ব্যাপারটা আর করতে পারবো না। তো এইটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু, থিওরিটিক্যালি। হ্যাঁ, আর এটা মাঝে মাঝে খ নাম্বারে আসে যে জগতের তাপীয় মৃত্যু বলতে কি বোঝায়। তো এই চ্যাপ্টারের যে বেসিক টপিক গুলা অথবা থিওরিটিক্যাল টপিক যেটাই বলি, সেটা আমি শেষ করলাম। তো আজকে এন্ট্রপির দু একটা ম্যাথ দেখাই। একটা হচ্ছে ওই যে যদি অবস্থার একটা ম্যাথ দিয়েই পুরোটা বুঝে যাবি যদি একটু মনোযোগী থাকিস, যারা এন্ট্রপির পরিবর্তন একটা ম্যাথ দেখাই, খুব বেশি আসে, তবে এর জন্য ওই যে 9-10 এর বেসিকটাও লাগবে। আচ্ছা, আমি মনে করাই দিচ্ছি, না মনে থাকলেও বুঝে যাবি। ধর এখানে একটা ম্যাথ হচ্ছে যে আমাকে বলা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ, এটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব, মানে কোশ্চেনটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে
করলে মোট এন্ট্রপির পরিবর্তন সেটা আমাকে বের করতে বলছে। হ্যাঁ, সো আমার সূত্র তো একটাই, যে ডিকিউ বাই টি। সো এই ডিকিউটা কি, আমরা একবার অবস্থার পরিবর্তন হইলে এমএলএফ এমএলভি দিয়ে লিখতাম, আর যদি তাপমাত্রার পরিবর্তন হয় তখন এমএস লন টি টু বাই টি অন, এভাবে দুইভাবে ইউজ করতে পারি। সো এখন অ্যাকচুয়ালি যখন আমরা 10°C তাপমাত্রার একটা বরফকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করতে যাই, আমরা 9-10-এ গ্রাফ আঁকছিলাম যে এই বরাবর সময়, এই বরাবর তাপমাত্রা। তো ওই যে শীতলীকরণ লেখচিত্র, আচ্ছা আমি সরি -10°C, সরি ভুল হয়ে গেছে, -10°C তাপমাত্রার বরফ, 10°C বলে ফেলছি। ওকে, এখন আসি। সো আমরা 9-10-এ একটা গ্রাফ আঁকছিলাম, একটা হচ্ছে তাপ প্রদান লেখচিত্র আর একটা হচ্ছে শীতলীকরণ লেখচিত্র। সো ওই জিনিসটাই আবার একটু মনে করাই দিই, যদিও আঁকা লাগবে না, কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা ধরলাম এটাই হচ্ছে -10°C তাপমাত্রা, আর এটা হচ্ছে 0, ওই যে গলনাঙ্ক সেটা দেখান লাগবে তো দেখাইলাম, আর এটা হচ্ছে 100। তাইলে ফার্স্টে কি অবস্থা হইতো, ফার্স্টে এই 10°C তাপমাত্রার বরফটাকে যখন আমরা তাপ দেওয়া শুরু করব, ফার্স্টে তাপ বাড়তে বাড়তে, তাপমাত্রা বাড়তে বাড়তে 0-তে পৌঁছাবে, 0-তে পৌঁছায় গিয়ে আর উঠবে না, স্টপ হয়ে থাকবে কিছুক্ষণ। ওই সময়টা সে পুরাটা গলবে, এরপর পুরাটা গলে পানি হয়ে যাওয়ার পর আবার তার তাপমাত্রা বাড়বে, তারপরে সে 100°C তাপমাত্রার পানি হবে, তারপর আবার এইখানে পানি হয়েছে কিন্তু, তারপরে আবার থেমে থাকবে, তারপর পুরাটা বাষ্প হবে। ওকে, তার মানে এখানে টোটাল এরকম 4টা ধাপ ঘটতেছে। প্রথমে -10 থেকে 0 পর্যন্ত বরফের তাপমাত্রা বাড়বে, তখনও সে বরফ, এখনো সে বরফ। এরপর এই বরফটা গলে পানি হয়েছে 0°C এর পানি, এবার এখানে সে 0°C এর পানি, এটার তাপমাত্রা বাড়ে 100°C এর পানি পর্যন্ত নিছি। এরপরে এইখান থেকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হয়েছে, আরো তাপ দিলে তারপরে বাষ্পের তাপমাত্রা বাড়বে আর কি। আচ্ছা, তাহলে এবার এইখানে আমার কয় ধাপে তাপ দেওয়া লাগছে, তার মানে এই যে এখানে হচ্ছে Q1, আর এখানে Q2, এখানে Q3, আর এখানে Q4। তার মানে ওই যে এন্ট্রপির পরিবর্তনটাও 4টা ধাপে হয়েছে। এইখানে হচ্ছে ΔS1, এখানে হচ্ছে ΔS2, এইখানে ΔS3, আর এখানে ΔS4। এই 4টা ধাপে এন্ট্রপির পরিবর্তন হয়েছে। আমাকে টোটাল এন্ট্রপি বের করতে গেলে ΔS এই 4টাকে যোগ করা লাগবে। সো আসি আমরা, আমাদের ΔSটা কিরকম হবে সেটা একটু দেখি। ΔS ইকুয়ালস টু হবে ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4, এই 4টার যোগফল হবে। তো 4টার যোগফল যদি লিখতে যাই, প্রথম ধাপে যে তাপটা নিছে সেই তাপটা কিন্তু পরিবর্তন হয়েছে, যে T1 থেকে T2, এই যে এখানে -10 থেকে 0-তে উঠছে, মানে হচ্ছে আমরা যদি ক্যালভিনে নেই তাহলে -10 প্লাস 273 মানে হচ্ছে কত, 263 আর কি। 263 থেকে 273-এ পৌঁছাইছে প্রথমে, এরকম একটা অবস্থা হয়েছে। তাইলে এই প্রথম ΔS1 যেটা, সো ΔS1 ইকুয়ালস টু হবে ওই যে MS লন T2 বাই T1, এই সূত্রটা হবে, কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। সো এম কত হবে, বরফের ভর 1 কেজি বলে দেওয়া আছে, এটা বরফের ভর, আর আপেক্ষিক তাপটা যেটা নিব এটা বরফের আপেক্ষিক তাপ নিব, সেটা আমাদের মুখস্থ আছে 2100 লন T2 হচ্ছে ওই যে শেষ তাপমাত্রা 0-তে, 0 প্লাস 273 মানে হচ্ছে 273 কেলভিন, আর এটা হচ্ছে আদি তাপমাত্রা 273। এটা দিয়ে আমরা বের করব ΔS1। এবার ΔS2, এখানে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় নাই, 0-তে 0-তেই আছে, খালি অবস্থার চেঞ্জ হয়েছে। তার মানে ΔS2 যখন বের করব, ΔS2, তখন আমার সূত্রটা হবে বরফ গলন, তার মানে এটা হবে MLF, আর নিচে এই তাপমাত্রাটা, এটা কিন্তু জাস্ট চেঞ্জ হয় নাই, জাস্ট T। তার মানে এবার সূত্রটা হবে 1 কেজি বরফ গলার জন্য যে তাপ নেয় 336000, আর টি হচ্ছে বরফ 273°C, মানে 0-তে গলছে ওই 273 কেলভিন। এটা হবে আমার এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপির এককটা বলতে ভুলে গেছি, অবশ্য দেখলেই বোঝা যায়, উপরে তাপ নিচে তাপমাত্রা, মানে হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন।
ওকে, এটা গেল ডেল এস টু। এবার ডেল এস থ্রি সেটা কত হবে? ডেল এস থ্রি আবারও দেখি আমরা একটু। এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, 0 থেকে 100 উঠছে, 0 থেকে 100 উঠছে, কিন্তু এখানে সে কিন্তু আর বরফ নাই, সে এবার পানি হয়ে গেছে। তার মানে এইবার আমাকে যেটা করতে হবে, 1 কেজি বরফ গললেই 1 কেজি পানি হয়, কিন্তু এবার আপেক্ষিক তাপটা লেখা লাগবে 4200 ইন্টু লন টি টুর জায়গায় এবার হবে এই যে 100, মানে 100 প্লাস 273 মানে 373, আর নিচে হচ্ছে এই 0, আই মিন 200। এটা গেল ডেল এস থ্রি। অ্যান্ড ফাইনালি ডেল এস ফোর, যেটা ডেল এস ফোর, সেখানে আবার তাপমাত্রা চেঞ্জ হয়েছে, সরি তাপমাত্রা চেঞ্জ বলতেছি, অবস্থার চেঞ্জ হয়েছে, এবং সেখানে সে বাষ্পে পরিণত হয়েছে, এম এল ভি ডিভাইডেড বাই টি, তাপমাত্রা সেম আছে। তার মানে এটা হবে 373 কেলভিন, আর 1 কেজি বরফ 3226800। আমি কি ওইটা আচ্ছা না 000, সরি 68000 জুল পার কেলভিন। এবার এই চারটাকে যোগ করে যে মান আসে এটাই হবে মোট পরিবর্তন। সবাই কি বুঝছি সেইটুক? আচ্ছা, আমি এখন এইটারই আরেকটা যদি একটু কঠিন করে, মানে 9-10 বেসিকটা মনে থাকলে এগুলো সহজ। ওই যে 9-10 এরকম ছিল যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে বলতো মাঝে মাঝে। তো এরকম বলতে পারে যে একটা ধর এরকম একটা লিখতেছি, আর কেউ চাইলে ওই গ্রাফটা ছোট্ট করে এঁকে নিতে পারিস যদি বোঝার দরকার হয় তোর বোঝার জন্য। এরকম আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, মিশ্রণের তাপমাত্রা থেকে যে আমাকে বলা হইলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি, 5 কেজি পানি ও -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে মিশ্রিত করলে, মানে মিশ্রণে মানে শেষে মোট এন্ট্রপির পরিবর্তনটা কত হবে দুইটাকে যদি মিক্স করি। ওকে, তাহলে এই ক্ষেত্রে একটা তাপ ছাড়বে আর একটা তাপ নিবে। আগের বার কিন্তু টোটাল সিস্টেমটার মধ্যেই শুধু এন্ট্রপি বাড়ছেই, আই মিন তাপ নিছে শুধু, আর এখানে একটার এন্ট্রপি বাড়বে আর একটার কমবে, তারপরে টোটালটা যোগ করব। ওকে, যে একজনের প্লাস আর একজনের মাইনাস। তাইলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এবার এভাবে আঁকা যায়, অবশ্য না আঁকলেও কোনো সমস্যা নাই, যদি একাধিক পদার্থ থাকে তখন এভাবে আঁকতে হয়। এক সাইডে হট আর এক সাইডে কোল্ড পদার্থ নিয়ে আর আরেক জায়গায় মিশ্রণ, এটা ধরো হট আর এটা হচ্ছে কোল্ড, আর মাঝখানে হচ্ছে মিক্সচার। সো আমরা এই যে ধরে নিতাম 19-এ, যে ধরি মিশ্রণের তাপমাত্রা টি, সো ধরলাম এই যে মিশ্রণের শেষ তাপমাত্রাটা এটা হবে টি। সো উচ্চ তাপমাত্রার বস্তু যেটা ছিল 70 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটা ধরলাম সেই 70 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা ছিল নিম্ন তাপমাত্রার বস্তু -2 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরলাম। ওকে, এখানে যদি আরো বস্তু থাকতো, যে ধর বললো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানি, ও আরো বললো ধর যে একটা তামার গোলক যেটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা, সেটা যত উত্তপ্ত বস্তু থাকতো সব এই গ্রাফের মধ্যে দেখাইতাম, আর যত ঠান্ডা বস্তু বা ওগুলা থাকতো সব এই গ্রাফের মধ্যে দেখাইতাম একই জায়গায়। ওকে, তাইলে উত্তপ্ত বস্তুটা তাপ ছাড়বে, এই যে ও তাপ ছেড়ে দিবে, তাপ ছেড়ে দিয়ে এখানে নেমে আসবে, এবং এই তাপটা যখন ছেড়ে দিবে এই এক ধাপে সে তাপ ছাড়বে, 70 থেকে টিতে নেমে আসবে এক ধাপে। সো এইখানে সে Q1 পরিমাণ তাপ ছেড়ে দিল, আর এই ক্ষেত্রে তার এন্ট্রপিটা হ্রাস পাইছে, যদিও আমাদের হ্রাস বলা দরকার নাই, মানে তার পরিবর্তন যেটা হয়েছে এটাকে ধর ডেল S1 দিয়ে দেখালাম। ওকে, আর এই -2 ডিগ্রি সেলসিয়াসের বরফ টিতে পৌঁছানোর আগে 2 ধাপে পৌঁছাবে, ফার্স্টে আগে 0-তে পৌঁছায় নেবে, ফার্স্টে 0-তে যাবে, না 2 ধাপে না 3 ধাপে, ফার্স্টে 0-তে উঠবে, তারপরে গলবে, গলে পানি হবে, তারপরে এই পর্যন্ত উঠবে। তার মানে এই ক্ষেত্রে এরকম 3টা ধাপ হবে। সো এইখানে সে যে তাপ নিছে এটাকে Q2 দিয়ে দেখাইলাম, এইখানে যে পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হয়েছে ডেল S2, এইখানে যে পরিমাণ তাপ নিছে সেটা হচ্ছে Q3 ডেল S3, আর এইখানে Q4 ডেল S4, এবং এইখানে এইটার তাপমাত্রা এন্ট্রপি হ্রাস পাইছে, এর তাপমাত্রা এর এন্ট্রপি বৃদ্ধি পাইছে,
এবং আমার মোট এন্ট্রপি বের করতে হলে আবারও সেই ডেল্টা এস ইকুয়ালস টু ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু প্লাস ডেল এস থ্রি প্লাস ডেল এস ফোর, এই একই কাজ করা লাগবে। কিন্তু আমাদের ফার্স্টে যে কাজটা করে নেওয়া লাগবে এখানে, এই টি তাপমাত্রাটা কিন্তু জানি না মিশ্রণের তাপমাত্রা, সেই মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ দিয়ে 9-10 যেটা করতাম। তো সেই জিনিসটা ফার্স্টে করে নেওয়া লাগবে, যে গৃহীত তাপ বা বর্জিত তাপ ইকুয়ালস টু গৃহীত তাপ। আচ্ছা আমি সরাসরি লিখতেছি, তোরা তো বুঝতেই পারবি যে Q1 ইকুয়ালস টু Q2 প্লাস Q3 প্লাস Q4, এটা হবে। এটা থেকে আগে টি এর মানটা বের করে নেওয়া লাগবে। সো টি এর মানটা যদি বের করে নিতে হয় তাহলে Q1 কতখানি তাপ ছাড়ছে সে, এম এস ডেল টি। এম হচ্ছে, এটা ছিল পানি, তার মানে পানি ছিল 5 কেজি, এই যে 5। এস পানির জন্য 4200 এস, আর ডেল টি কত, 70 থেকে টিতে নামছে, তার মানে 70 মাইনাস টি। ওকে, এটা কিন্তু নিচে, তো 70 থেকে টি, 70 মাইনাস টি হবে এটা। আচ্ছা, ইকুয়ালস টু, আর এগুলা হচ্ছে গৃহীত তাপ। সো Q2 প্রথমে -2 থেকে 0-তে উঠছে, মানে হচ্ছে এটা ছিল বরফ, তাইলে ভর ছিল হচ্ছে 1 কেজি, 1 ইন্টু 2100 ইন্টু ডেল থিটা, সেটা হচ্ছে 2, সরাসরি 2 লিখে দিলেই হয়, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 2, ডিরেক্ট 2 লিখে দিলেই হবে। আচ্ছা, প্লাস Q3, এই সময় সে গলে গেছে, তার মানে ওই যে MLF আর কি, 336000 প্লাস Q4, যখন এখানে তাপমাত্রা 0 থেকে টিতে উঠছে, মানে হচ্ছে 1 কেজি, আর এবার সে গলে পানি হয়ে গেছে, মানে 4200 ইন্টু টি মাইনাস 0, মানে শুধু টি। সো এইটা হিসাব করলে আমাদের টি এর মানটা বের হবে, সেটা আমি সরাসরি লিখতেছি। টি এর মানটা আসে মনে হয় 44.8 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, বা ক্যালভিনে নিলে আসতেছে হচ্ছে 317.8 কেলভিন, 317.8 কেলভিন, এরকম কিছু। ওকে, সো এইবার আমরা ইজিলি ডেল এস ওয়ান, ডেল এস টু, ডেল এস থ্রি এগুলা হিসাব করে ফেলতে পারবো। এই যে এটা হবে, এই ডেল এস ওয়ান এটা ছিল এর জন্য, তার মানে পানির ভর এটা হচ্ছে 5 কেজি, এস হচ্ছে 4200, আর যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে লন টি টু বাই টি অন, টি টু হচ্ছে যে শেষ তাপমাত্রা, এবার কিন্তু হ্রাস পাইছে, তবু আমরা যেভাবে আসো ওভাবেই লিখবো, এই মানটা মাইনাস আসবে, এটা পুরোটা হিসাব করলে মাইনাস আসবে। তো টি টু শেষ তাপমাত্রাটা হচ্ছে যেটা 317.8, আর টি অন হচ্ছে 70 প্লাস 273, 70 প্লাস 273 কত হয়, কত হয় রে, আচ্ছা হবে কিছু একটা, 70 প্লাস 273। আচ্ছা, এটা যদি হিসাব করিস দেখবি এখানে ডেল এস এর মানটা, এই ডেল এস ওয়ানটা, এটা হচ্ছে ডেল এস ওয়ান, ডেল এস ওয়ান, এই মানটা নেগেটিভ আসবে, কিছু একটা আসলো। একইভাবে আমরা ডেল এস টু হিসাব করব, ডেল এস টু আসবে, ডেল এস টু হচ্ছে, এইখানেও তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এটা ছিল বরফটা 1 কেজি, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, তাপমাত্রা লন, শেষ তাপ হয়েছে 0, মানে 273, আর আদি হচ্ছে -2 প্লাস 273, এইটা আসবে হচ্ছে ডেল এস টু, এবং এটা পজিটিভ আসবে হিসাব করলে। একইভাবে ডেল এস থ্রি যদি হিসাব করি, কোন সাইডে লিখি, এই সাইডে দেখা যায় কিনা, না দেখা গেলে বলিস, ডেল এস থ্রি, এটা হিসাব করলে আসবে, এই যে এখানে অবস্থার চেঞ্জ হয়েছে, সো বরফ 1 কেজি ছিল, অবস্থার চেঞ্জ হয়েছে, মানে হচ্ছে 1 ইন্টু 336000 ডিভাইডেড বাই টি হচ্ছে 273, আর ডেল এস ফোর, যেটা ডেল এস ফোর, এটা আসতেছে হচ্ছে, এখানে আবার তাপমাত্রা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে বরফ, না এবার পানি হয়ে গেছে, 1 ইন্টু 4200 লন টি টু, শেষ তাপমাত্রা হচ্ছে টি, মানে হচ্ছে ওই যেটা পাইছিলাম, কত জানি পাইছিলাম, 318.48 কেলভিন, না সরি 317, এটা হচ্ছে টি টু ডিভাইডেড বাই টি অন, এটা ছিল 0, মানে হচ্ছে 273। এই চারটা হিসাব করে এখানে যোগ করে দেব। সো অঙ্ক বড় হইলেও অঙ্ক সহজ যদি আমরা বুঝে থাকি। সো আজকে আর বাড়াবো না, আমাদের এই চ্যাপ্টার শেষ এবং এন্ট্রপির ম্যাথ শেষ।
তোরা পরের দিন যদি পুরো চ্যাপ্টারের কোনো প্রবলেম আরো খুঁজে পাস তাহলে আমাকে বলতে পারিস। সো কালকে নেক্সট ক্লাসে আরো কয়েকটা ম্যাথ দেখে নতুন চ্যাপ্টার শুরু করবো আর কি। তো নতুন চ্যাপ্টার কি স্থির তরিতে ধরবো নাকি? ওকে ঠিক আছে, তাইলে আমি যদি নতুন চ্যাপ্টার শুরু করি নোট দিয়ে দিব, সমস্যা নাই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।